তাহলে আজকের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। দেখো, হাতে খাতা কলম অথবা বই নিয়ে বসো, আর সবাই বই কিনে ফেলাও, আবুল হাসান স্যারের বই। আমরা এই দুইটো কথা আগের দিন বলছিলাম। নিঃস্রাবী কণা যেটা কিছু ক্ষরণ করে, এই যে ছোট ছোট বিন্দু বিন্দু কণাগুলো, মাইক্রোভিলাই, মাইক্রো মানে ক্ষুদ্র, ভিলাই মানে আঙুলের মতো অংশ। এই যে একটা কোষ তোমরা দেখতে পাচ্ছ, এই কোষের আকৃতি কিন্তু একটা আদর্শ প্রাণী কোষের চিত্র। তো প্রাণী কোষের চিত্র দেখো, এগুলো মাইক্রোভিলাই থাকে, উদ্ভিদ কোষে এটা থাকে না, অনন্য বৈশিষ্ট্য। এখন দেখো পিনোসাইটিক ফোসকা, সাইটিক কথাটা, সাইটো কথাটা, সেল কথাটা, কোষ কথাটা, সেলুলা কথাটা, এগুলো যত জায়গায় পাবা মনে করবা কোষ সম্পর্কে বলতেছে। সেল, কর্পাসেল, সাইটিক, সাইটো, এইগুলো যেথায় পাবা মনে করো কোষ বোঝাচ্ছে। কোষ, ককার মধ্যাংশ কোষ। তাহলে পিনোসাইটিক ফোসকা বা ভেসিকল, ভেসিকল মানে থলে। দেখো এই জায়গাটা থলে তৈরি হয়েছে। তাহলে এটা পিনো শব্দের অর্থ হচ্ছে ডিরিং বা পান করা, ডিরিং বা পান করা। অর্থাৎ এই পিনোসাইটিস ফোসকা দিয়ে তরল পদার্থ কোষের ভিতরে টেনে নেয়। এই লাইন বরাবর, এই লাইন বরাবর দেখো এখানে একটা মানে একটা ক্ষতর মতন একটা চিহ্ন আছে, যেটাকে পিনোসাইটিক ফোসকা বলা হয় বা ভেসিকল। ভেসিকল মানে থলে, পাশে লিখে নাও। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা মসৃণ, একটা অমসৃণ। এই যে একটা মসৃণ, একটা অমসৃণ। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে তো এইগুলো, তাই না? এইগুলো, এই যে চিকন চিকন ফিতাগুলো। বা রেটিকুলাম শব্দের অর্থ লিখে নাও জাল, বর্গীর জয়াকাল্লা জাল বা নেট, বর্গীর জয়াকাল্লা জাল বা নেট। তাহলে এটা এমন এক ধরনের জালিকা যেগুলো এন্ডোপ্লাজমিক, মানে এই তরল পদার্থ যে থকথকে প্লাজম, এই থকথকে প্লাজমের ভিতরে এই রেটিকুলামগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানে জাল, রেটি শব্দের অর্থ জাল। এই রেটিকুলাম কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম পাবো, অনেক জায়গায় কিন্তু রেটিকুলাম রেটিকুলাম শব্দ পাবো। এন্ডো মানে ভিতর, প্লাজমিক মানে প্লাজম মানে তরল, অর্থাৎ এই তরলের ভিতরে। হ্যাঁ, 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 করছি করছি। তোমাকে ধন্যবাদ। আচ্ছা, মসৃণ মানে যেটার গায়ে রাইবোজোম লেগে নাই, অর্থাৎ এই চিকন চিকন ফিতাগুলো যেগুলো এইখান থেকে এইগুলোকে আমি চিহ্ন করছি, এইগুলোর গায়ে রাইবোজোম লেগে নেই, তাই এগুলো মসৃণ। একটা মেয়ে যদি মেকআপ না করে মুখে, তাহলে তাকে আমরা মসৃণ মেয়ে বলবো, আর যে মেকআপ করে এসে তাকে আমরা অমসৃণ মেয়ে বলবো। এখন যদি বলতে পারো ভাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে কেন ভাগ করা হয়েছে? এই রেটিকুলামের গায়ে দেখো, ওই দেখো কালো কালো চিকন চিকন বিন্দু বিন্দু দেখো রাইবোজোম লেগে আছে, তাই এর নাম, লেগে নেই তাই এর নাম মসৃণ। আর এইগুলোর গায়ে দেখো লেগে আছে, দেখো চিকন চিকন, ওই দেখো চিকন চিকন, তাই এর নাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে মেকআপ করে তার নাম অমসৃণ। আশা করি বুঝতে পেরেছো। মাইক্রোটিউবুল, মাইক্রো মানে ক্ষুদ্র, টিউব মানে নল, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র নল, এগুলো যদিও গোল গোল দেখাচ্ছে, তো এগুলো হচ্ছে বাস্তবিক অর্থে লম্বা লম্বা, হ্যাঁ, নলের মতন বা পাইপের মতো। তাহলে মাইক্রোটিউবুল। অর্থগুলো জেনে নাও। লাইসোজোম, লাইসিস মানে ভেঙে ফেলা, ফটোলাইসিস। লাইসোজোম, লাইসোজেনিক চক্র। কত জায়গায় যে লাইসো কথাটা পাবা। লাইসো মানে ভেঙে ফেলা বা মেরে ফেলা বা ধ্বংস করে ফেলা বা টুকরো টুকরো করা ফেলা বা ধ্বংস করে ফেলা, লাইসিস শব্দের অর্থ। আর জোম মানে দেহ, ক্রোমোজোম, দেখো সেই সোম এই। তাহলে এমন একটা বডি বা দেহ যেটা লাইসিস করে ফেলায়, তাই এর নাম লাইসোজোম। অর্থাৎ এই কোষের ভিতরে যখন কোনো ভাইরাস ঢুকবে, তখন এই ভাইরাসকেও কোটি কোটি করে মেরে ফেলাবে, ধ্বংস করে ফেলাবে, খেয়ে ফেলাবে, তাই ওর নাম লাইসোজোম। হয়ে গেল। গোলজি বডি, এই বস্তুটার নাম গোলজি বডি। কেন এর নাম গোলজি বডি? কারণ বিজ্ঞানী ক্যামিলো গোলগি নামক এক বিজ্ঞানী এই জিনিসটা আবিষ্কার করেন। কোষের ভিতরে সর্বপ্রথম দেখতে পান পেশার মস্তিষ্ক, পেশার যে মস্তিষ্ক আছে না, পেশার কোষে দেখতে পান। তাহলে এটা বিজ্ঞানী নাম অনুসারে করা হয়েছে। রাইবোজোম, রাইবোজোম শব্দের অর্থ হচ্ছে প্রোটিন কণা। অর্থাৎ এই যে চিকন 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 ফুটফুট ফুটফুট যে কণাগুলো, এগুলো প্রোটিন গঠন করে। আমরা যে প্রোটিনগুলো বলি না, প্রোটিন ইজ দি লাইফ, মানে প্রোটিন ইজ দি লাইফ অফ ল্যাঙ্গুয়েজ, জীবনের ভাষা বলা হয় প্রোটিন। আর সেই প্রোটিন উৎপন্ন করে এই রাইবোজোম বেটা। এটা মুক্ত রাইবোজোম কেন বলা হয়েছে? কারণ এ কোষের ভিতরে ঘুরে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায়, যেটা প্রোটিন গঠনে সহায়তা করে। এর নাম এই কারণেই মুক্ত রাইবোজোম। সেন্ট্রোজোম, দেখো এই যে একটা টোটাল কোষ, তার মাঝখানে দেখো অবস্থান করতেছে, কি অবস্থান করছে? এই যে জোম, দেখো এই জায়গায় সোম পেয়ে গেছি। তাহলে সোম যে কত জায়গায় পাবো, রাইবোজোম। তাহলে সোম শব্দের অর্থ কি?
কে বলতে পারবে? বডি বা দেহ, বডি বা দেহ। তাহলে এটি এমন একটা দেহ যেটা মিডিলে অবস্থান করছে, তার নাম সেন্ট্রোজোম। হয়ে গেল। সেন্টার থেকে এসেছে, সেন্ট্রোমিয়ার। মিয়ার মানে অংশ, সেন্টার মানে মাঝখানে, এক্স আকৃতির মাঝখানে যেটা অবস্থান করে সেটার নাম সেন্ট্রোমিয়ার। হয়ে গেল। অমসৃণ এটা আমি আগে বলেছি, কারণ এ মেকআপ করে এসে চিকন চিকন যে মানে পিচ্ছি পিচ্ছি যে রাইবোজোম গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, তাই এর নাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হয়ে গেল। তারপরে দেখো নিউক্লিওলাস। ওলাস, ওলাস মানে ভারী বস্তু। দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে কালো মতন অংশটা দেখো সবচেয়ে ভারী বস্তু, তাই এর নাম নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাই এর নাম নিউক্লিয় শব্দটি ব্যবহৃত হয়েছে। ক্রোমাটিন তন্তু। ক্রোমা শব্দটা তো রং ধারণকারী, টিন মানে সুতা, অর্থাৎ এর ভিতরে যে পেঁচানো এই যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো সুতা ক্রোমাটিন তন্তু বলা হয়। তন্তু মানে ফাইবার, আর টিন মানে সুতা, থ্রেড মানেও সুতা, আজকে যেটা পরীক্ষায় দিয়েছিলাম। নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে থকথকে তরল পদার্থগুলো আছে সেইগুলো দেখো প্লাজম, সাইটোপ্লাজম, নিউরোপ্লাজম। নিউরনের যে প্লাজম থাকে সেটার নাম নিউরোপ্লাজম। নিউক্লিওপ্লাজম। কত জায়গায় যে প্লাজম কথাটা পাবা কল্পনা করতে পারবে না। প্লাজম মানে তরল পদার্থ, অর্থাৎ কিসের তরল পদার্থ? নিউক্লিয়াসের তরল পদার্থ। প্রত্যেকটা রড মিনিং আছে এই বায়োলজির। যদি তুমি বায়োলজির রড মিনিং না জানো তা আজীবন শুধু সংজ্ঞা মনে রাখতেই হবে তোমাকে, মানে ব্রেনটা তোমাকে ঝালাফালা করে দেবে। তা যাই হোক, নিউক্লিয়ার এনভেলাপ, এই এনভেলাপ শব্দটি তোমরা কোনো চিঠি পত্রের লাস্টে পাবা, যে ডাক টিকিট সংযোজন করে দাও না, সেখানে এনভেলাপ। এনভেলাপ মানে কোনো কিছু এঁটে দেওয়া, হ্যাঁ, মানে কোনো কিছুকে আবদ্ধ করা। দেখো নিউক্লিয়ার এনভেলাপ মানে এই নিউক্লিয়াসের যে আবরণ তাকে বলে এনভেলাপ। এটা একটা ইংলিশ ওয়ার্ড বলা যায়। হুম। তারপর একটু পড়াই। এনভেলাপ মানে আবরণ, লিখে নাও পাশে। নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে পোর বা ছিদ্র। এই যে নিউক্লিয়াস তার চারি সাইডে এরকম ছিদ্র থাকে, যেগুলো দিয়ে রাইবোজোম গুলো উন্মুক্ত হয়। রাইবোজোম গুলো তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের কোথায়? নিউক্লিওলাসে। নিউক্লিয়াস থেকে যখন রাইবোজোম তৈরি হয় তখন এই ছিদ্র দিয়ে বেরোয় যায়। যে ছিদ্র দিয়ে রাইবোজোম বেরোয় যায় সেটার নাম নিউক্লিয়ার রন্ধ্র। এই যে নিউক্লিয়ার রন্ধ্র। আর মাইটোকন্ড্রিয়ন। আমি যদি আজকে পরীক্ষা দিতাম বলো তো মাইটোকন্ড্রিয়ার সিঙ্গুলার ফর্ম কি, তখন মাইটোকন্ড্রিয়ন, যখন একটা মাইটোকন্ড্রিয়াকে বোঝাবে। এটা কিন্তু বিভিন্ন অলিম্পিয়াডে আসে এই কোশ্চেনটা। হ্যাঁ, যে মাইটোকন্ড্রিয়ার সিঙ্গুলার ফর্ম কি, মাইটোকন্ড্রিয়ন। সাইটোপ্লাজম, এই দেখো আবার সেই প্লাজম পেয়ে গেছে, আবার সেই সাইটো পেয়ে গেছি। সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল পদার্থ, অর্থাৎ কোষের ভিতরে যে তরল পদার্থগুলো বিরাজমান, এটার নামই সাইটোপ্লাজম। আশা করি বুঝতে পেরেছো। এর ভিতরে কি কোনো কোশ্চেন আছে? সব শেষ। ওলাস মানে ভারী। ওল আকার ওলাস মানে ভারী বস্তু। দেখো নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে কালো বস্তুটাই কিন্তু ভারী, যে চারটা উপাদান আছে। আর প্লাজমিক শব্দটা তো তরল জাতীয়, হ্যাঁ এরকম টাইপস, বা থকথকে জেলির না এইগুলো জাতীয় বোঝায় প্লাজমিক। এবার দেখো এখান থেকে কোষীয় অঙ্গাণু কাকে বলে একটু হালকা পড়বা কদাগের জন্য। যে জীবে কোষের ভিতরে সাইটোপ্লাজমে বিদ্যমান কার্য সম্পাদনকারী ও জীবন ধারণের জন্য অপরিহার্য অঙ্গাণু সমূহকে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস বলা হয়। জাস্ট মনে রাখো, আর কিছু পড়ার দরকার নেই। অর্গানেলস মানে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু, এটা জাস্ট মনে রাখো। আর এখান থেকে এগুলো পড়ার দরকার নেই, নিজে নিজে পড়ে নেবা। কোষবিদ্যা, হ্যাঁ গ্যালাক্সি A12। তোমার নামটা একটু বলো তাহলে, হাত তুলেছো বলো। আচ্ছা, পড়ানোর শেষে এই পৃষ্ঠা শেষ হলে হাত তুলবা, তাহলে আমি বুঝতে পারবো। এখন কেউ হাত তোলো না। কোষবিদ্যা। কোষবিদ্যার সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোষবিদ্যা কাকে বলে, তোমার কোনো দিকে তাকাবা না, জাস্ট শব্দটার দিকে তাকাও, ভাঙো। সাইটোপ্লাসলজি, সাইটোলজি। সাইটো মানে কোষ, আগেই বলছি। আর লজি মানে বিদ্যা বা আলোচনা, বা যেখানে আলোচনা করা হয়। লজি মানে ডিসকোর্স বা আলোচনা। দেখো এই জায়গায় আছে। লজস মানে আলোচনা। বায়োলজি, সাইটোলজি, নিউরোলজি, কত জায়গায় হেপাটোলজি। হেপাটোলজি বলা হয় যকৃৎ বিদ্যা বা যকৃৎ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, হেপাটোলজি। আবার এন্ডোক্রাইনোলজি, যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। দেখিছো? হরমোন বিদ্যা তোমাদের ও একদম এসএসসি লেভেলের ফার্স্ট অধ্যায় ছিল, হরমোন নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়। কে পারবা হাত তোলো তো দেখি। হরমোন বিদ্যা, আর হাত তুলতে হবে না। তো সাইটোলজি,
যে শাখায় মানে কোষের যে শাখায় বা যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষ নিয়ে শুধু আলোচনা করা হয় না, কোষের বিভাজন, জৈবিক বিকাশ, বৃদ্ধি, অঙ্গাণুর সমূহ ভৌত গঠন ইত্যাদি সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটার নামে কোষবিদ্যা। হয়ে গেল। এবার আসা যাক, তাহলে এই পেজে আর কোনো সমস্যা আছে কি দেখো। এখানে একটা এমসিকিউ ভীষণ ভীষণ আম, আসে, সেটা হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক কে? কার্ল পি সোয়ানসন। এটা যেন মনে থাকে। আর যদি বলে সাধারণ কোষবিদ্যার জনককে, তাহলে রবার্ট হুক। কারণ রবার্ট হুকই প্রথমেই মৃত কোষ দেখার মাধ্যমে কোষের মানে মানে আবিষ্কার করেন। ওই পৃষ্ঠায় কোনো সমস্যা আছে? নেই? যদি থাকে তাহলে হাত তুলে রাখবা লাস্টের লাইনের দিকে। কোষতত্ত্ব কোষতত্ত্ব দেন একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন স্লেইডেন এবং থিওডোর সোয়ান। জাস্ট মনে রাখো, আসতে পারে কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না। কোষতত্ত্বের ভিতরে এই কয়েকটা কথা আছে। কোষ হলো বংশগতির একক, মৌলিক একক। আর সকল কোষ এক বা একাধিক পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। ওই যে প্রি এক্সিস্টেন্স সেল মতবাদ গতকাল শিখছিলাম, একটা কোষ থেকে আর একটা কোষের জন্ম, এইটা থেকে এই কয়টা কথা মনে রাখবা। মেডিকেল আসতে পারে নিচের কোনটি কোষতত্ত্বের ধারণার মধ্যে পড়ে না? সব পারবা তোমরা নিজে নিজে। আর এখান থেকে এগুলো রিডিং পড়ে নেবা, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, আমি জানি। তারপরে দেখো লুইয়েন সিকেভিজের সংজ্ঞা। বিজ্ঞানী লুইয়েন সিকেভিজের সংজ্ঞা আমরা আগে জেনেছি যে একটা বৈষম্যভেদ্য পদে থাকবে। কেন এটার নাম বৈষম্য? তোমার তোমার বোন এবং তোমাকে, তোমার আব্বু তোমাকে যদি একটা বাইসাইকেল কিনে দিল, ওর শুধু চকলেট কিনে দিল, তাহলে এইটাই তো বৈষম্য। তো এমন একটা কোষ ঝিল্লি যেটা বৈষম্য ঝিল্লি বা পর্দা বা কোষ প্রাচীর, এই ধরো কোষ প্রাচীর, এর ভিতরে কাউকে ঢুকতে দেয়, কাউকে আবার ঢুকতে দেয় না। এই কারণে এই পর্দাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। ফাইন না? কত সুন্দর। তাহলে এটা এমন একটা পর্দা যেটা কাউকে ঢুকতে দেয়, কাউকে ঢুকতে দেয় না। প্রোটিন কণাগুলোকে ঢুকতে পারমিশন লাগে। কোষ প্রাচীরের গায়ে অবস্থানরত বিভিন্ন, তোমার মনে করো প্রোটিন, এগুলোর পারমিশন লাগে। বিভিন্ন তরল পদার্থ আসবে কি যাবে। তো তিনি বলছেন লোহিয়ান সিকিভিজ যে এমন একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা, যা জৈবিক ক্রিয়াকলাপের একক এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই কোষ বিভাজনে সক্ষম অথবা আত্মপ্রজননে সক্ষম। লোহিয়ান সিকিভিজ বলেছেন। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি, বলো তো ভাইরাস কি কোষের ভিতরে পড়ে? এটা একটা বিতর্কিত বিষয়। অনেক বিজ্ঞানী বলে ভাইরাস একটা কোষ, আবার অনেকে বলে কোষ না, কারণ এদের দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। তো এখানে লেখা দেখো কোষের অন্তর্ভুক্ত নয়, কারণ এখানে এই ভাইরাসে শুধুমাত্র ডিএনএ আরএনএ ছাড়া আর কোনো সজীব অঙ্গাণু কোষের ভিতর থাকে না। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, যাই বলো না কেন, কিচ্ছু থাকে না। শুধু একটা প্রোটিন আবরণ থাকে আর ওর ভিতরে ডিএনএ আরএনএ থাকে, হয় ডিএনএ না হয় আরএনএ। এবার মেডিকেলে আসবে যে বলো তো করোনা ভাইরাস কি আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস? মানে ওর বংশগতির ধারক বাহক কে নিয়ন্ত্রণ করে, ডিএনএ নাকি আরএনএ? কে বলতে পারবে? গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আরএনএ ভাইরাস, হ্যাঁ। তাহলে আরএনএ ভাইরাস কিন্তু একটা করোনা ভাইরাস, মনে থাকে যেন। এটা কিন্তু মেডিকেল আসতে পারে। দেখো যে কোষের প্রকারভেদ, আরএনএটা বেশি মারাত্মক। বেশি এই যে এইচআইভি ভাইরাস গুলো দেখো, এটাও একটা আরএনএ ভাইরাস। এগুলো মরণভেদী বেশি। হ্যাঁ, আরএনএ বেশি মারাত্মক, এবং যতগুলো আরএনএ ভাইরাস পাওয়া যায় সবই প্রায় উদ্ভিদের বেশি পাওয়া যায়, বুঝছো? বেশি পাওয়া যায় সবচেয়ে উদ্ভিদের, যেমন তামাকে যে টিএমভি মোজাইক ভাইরাস পাওয়া যায়, টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, তোমরা যত কোশ্চেন করে পারো, হ্যাঁ, একদম মন খুলে যত কঠিন ওয়ার্ড মিনিং হোক আমাকে জিজ্ঞাসা করবা, ইনশাল্লাহ পারবো। এবং তোমরা তো অনেক জায়গায় ক্লাস করেছো এই পর্যন্ত অনলাইন, তো বায়োলজি দেখবা যে এ মানে, হ্যাঁ বলো। আরএনএ ভাইরাস সবচেয়ে বেশি পৃথিবীতে। এটা তোমরা যখন চতুর্থ অধ্যায়ে যাবা না এইটার, তখন বুঝতে পারবা পৃথিবীতে আরএনএ ভাইরাসের সংখ্যা বেশি। তাও বেশি উদ্ভিদের পাওয়া যায়, আর যে কটা প্রাণীর পাওয়া যায় সে কটা একদম গুম করে দেবে তোমাকে। কোষের প্রকারভেদ দেখো, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করে। আবার হচ্ছে জনন কোষের উপর ভিত্তি করে দুই ভাগে ওই এখানে হচ্ছে কাজের উপর দুই ভাগে ভাগ করে, শরীরবৃত্তীয় কাজের উপর। এটার নাম দেহকোষ আর এটার নাম জনন কোষ। এখন যদি বলো ভাইয়া, এই যে এস ও এম ই সোম মানে দেহ বা বডি,
এটার অর্থ শিখে আমার কি লাভ হলো? দেখো, এই যে দেহকোষ, এটার ইংলিশ নাম দেখো সোম্যাটিক সেল। তাহলে ওই সে সোম কাজে লেগেছে আবার। হুম, সোম্যাটিক সেল ওই সোম থেকে এসেছে। তাহলে এই সোম্যাটিক সেল মানে দেহকোষ। তাহলে পরীক্ষা মানে ক দাগে আসবে এই অধ্যায়ের শেষে, যে অনুশীলনের যে সৃজনশীল আছে সেখানে আছে যে দেহকোষ কাকে বলে। তুমি বলবা যে দেহর অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষগুলোকে বলা হয় দেহকোষ। এটা উচ্চ শ্রেণীর জীবে দেখা যায় শুধুমাত্র ওই যে আমাদের যে অন্ডকোষ আছে আর মহিলাদের যে ডিম্বাশয় আছে, এইখানে যে কোষ উৎপন্ন হয়, এই দুইটা কোষ বাদে বাকি আমাদের শরীরের সব জায়গার কোষই দেহকোষ, মনে রাখবা। হুম। আর মূল, কাণ্ড, পাতা, স্নায়ু, রক্তকণিকা ইত্যাদি দেহকোষের উদাহরণ। হ্যাঁ, আর জননকোষ কোনটা? ওই যে ডিম্বাশয় আর শুক্রাণু যে উৎপন্ন করে। ওখানে 23টা ক্রোমোজোম থাকে মানুষের বা পুরুষ বা নারীর। হ্যাঁ, তাহলে দেহকোষ আর জনন কোষ মনে থাকে যেন। জনন কোষের ইংলিশ মানে গ্রিক নাম কি? গ্যামেট। হুম, গ্যামোস থেকে এসেছে। গ্যামেট শব্দের অর্থ কেউ জানো? জানো, বিবাহ বা ম্যারিড বা বিবাহ, একটার সাথে আর একটা মিলন। হুম, না, জাইগোট মানে মিলন, সরি। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভালো নিউক্লিয়াস আর একটা খারাপ নিউক্লিয়াস, মনে রাখবা। একটা আদিকেন্দ্রিক আর একটা প্রাক কেন্দ্রিক। মানে আদিকেন্দ্রিক মানে প্রাক কেন্দ্রিক মানে প্রাথমিক বিদ্যালয়। তাহলে সেটা প্রোক্যারিওটিক। ক্যারিওন শব্দের অর্থ নিউক্লিয়াস, পাশে লিখে নাও যেখানেই পাবা। হুম, আর পুরো মানে আদি আর সেল মানে কোষ। তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এদের কোনো আবরণ থাকবে না, কোনো অর্গানেলস থাকবে না। এদের যে প্রোটিনটা থাকবে সেটা হিস্টোন প্রোটিন যুক্ত না। হিস্টোন প্রোটিন শব্দের অর্থ কি? মানে নন হিস্টোন, মানে হিস্টোন না। নন হিস্টোন মানে হিস্টোন না। এদের যে বৃত্তাকার ডিএনএ থাকে, সেই ডিএনএর একটা ডিএনএর গঠনের উপাদান কিন্তু প্রোটিন। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা একটা ডিএনএ গঠিত হয়। হ্যাঁ, তো এইখানে যে প্রোটিন কণাটা থাকবে সেটা নন হিস্টোন যুক্ত, অর্থাৎ সেটা পেঁচানো যুক্ত থাকবে না। হিস্টোন শব্দের অর্থ হচ্ছে ওয়েব বা জাল, যেটা কোনো কিছু পেঁচিয়ে পেঁচিয়ে কোনো আকৃতি দান করে, সেটার নামই হচ্ছে হিস্টোন। এটা একটা গ্রিক ওয়ার্ড, মনে থাকে যেন। বলবো ভাই এত তথ্য কিভাবে মনে রাখবো? জাস্ট 10-12 দিন এইভাবে ওয়ার্ড মিনিং মুখস্থ করো, দেখো তুমি বায়োলজির বস হয়ে যাবা। এটাই বাস্তবতা, আমি এটা বিশ্বাস করি। হিস্টোন শব্দের অর্থ হচ্ছে এই যে হিস্টোন, হিস্টোন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটি কোনো কাঠামোকে জাল প্রদান করে। হিস্টোন এমন একটা প্রোটিন যেটা কোনো কিছুকে পাকায় বা পাক সৃষ্টি করে। ডিএনএ কে যে পাক সৃষ্টি করে বা জাল আকৃতি তৈরি করে, পেঁচানো যে তৈরি করে, সেটার নামই হিস্টোন। কিন্তু ওই আদিকোষে যে বৃত্তাকার ডিএনএটা থাকবে, পরীক্ষা আসবে, আদিকোষে কেমন ডিএনএ থাকে বৃত্তাকার, এবং সেটা কি হিস্টোন প্রোটিন যুক্ত? না, কখনোই না, নন হিস্টোন। আর যেটা সুকেন্দ্রিক কোষে সেটা কিন্তু হিস্টোন যুক্ত, মনে থাকে যেন। হ্যাঁ, বলো। এই যে হিস্টোন, এটা একটা প্রোটিন। এই প্রোটিন, এই যে আমাদের যে ক্রোমাটিন তন্তুগুলো আছে না, মানে তো ডিএনএ। এত মিউট করো, মিউট করো। এই যে ডিএনএ কে যে চিকন চিকন ফাইবারে যে জড়ায় রাখে, এরকম পেঁচায়, হ্যাঁ, ক্রোমাটিন তন্তুগুলো এই পেঁচাতে সহায়তা করে কে? এই হিস্টোন প্রোটিন। আর হিস্টোন শব্দের অর্থ হচ্ছে ওয়েব। ওয়েব মানে জাল। হ্যাঁ, ওয়েব মানে জাল, জাল তৈরি করে যে প্রোটিন। 10 মিনিটের মধ্যে লিঙ্ক কেটে যাবে। তোমরা আজকে কি এই পর্যন্ত দাঁড়াও, এই সম্পর্কে পরে কথা বলবো। একটু পড়াই নে, হ্যাঁ, তারপরে কথা বলছি। মানে এই এই পর্যন্ত পড়ি আগে। তাহলে আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে, এটা জানলাম। নন হিস্টোন থাকে, এটা জানলাম, যেটা জাল তৈরি করে। আর এটা মুক্তভাবে ছড়ানো থাকে ডিএনএ, কোথায়? আদি কোষে। এবং এই যে বৃত্তাকার ডিএনএ যে জায়গায় অবস্থান করে, সেই অবস্থাটাকে বলা হয় নিউক্লিওয়েড। পৃথিবীতে যেখানে যতদিন তুমি বায়োলজি পড়বা, ওয়েড শব্দটি যেখানেই পাবা, ওয়েড শব্দের অর্থ হচ্ছে মতো। মতো, মহৎকার মতো বা লাইক। আমি তোমার মতো দেখতে, তুমি ওয়েড। হ্যাঁ, তাহলে এটা নিউক্লিয়াসের মতো, মানে নিউক্লিক অ্যাসিডের মতো দেখতে। এই বৃত্তাকার ডিএনএটা যখন এই ধরো একটা আদিকোষ, আদিকোষে এই ধরো একটা বৃত্তাকার ডিএনএ, তো এই বৃত্তাকার ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড। হ্যাঁ, এর কোনো কিন্তু নিউক্লিয়ার আবরণ থাকে না, কিন্তু জাস্ট মুক্তভাবে এরকম ছড়ানো ছিটানো থাকে, এরকম ডিএনএটা কোথায় থাকে?
আদিকেন্দ্রিক কোষে। এমন একটা ব্যাকটেরিয়ার নাম এখানে দেশে দেখো, ইশারিসিয়া কোলি। এই ধরনের ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা, যেটি পৃথিবীর সবচেয়ে ছোটতম কোষ। হ্যাঁ। আর সায়ানোব্যাকটেরিয়া, এই সায়ানোব্যাকটেরিয়া শব্দের অর্থ কি? ব্যাকটেরিয়ন শব্দটি অর্থ রড শেপ, মানে এরকম একটা আকৃতি। আর সায়ানো শব্দের অর্থ হচ্ছে ব্লু কালার বা নীল, নীল, নীল বর্ণ। প্রীতিলতা সায়ানাইড খেয়ে মারা গেছিল। সায়ানাইড মানে কি? বিষ খালে কি মানুষ নীল বর্ণ ধারণ করে না? তাহলে এই নামই হচ্ছে, এই ছায়ানো শব্দটি এই থেকে মানে আসছে। ছায়ানো শব্দটা হচ্ছে নীল রঙের ব্যাকটেরিয়া। দেখো এখানে বিজিএ সংক্ষেপে বলা হয়, ব্লু গ্রিন অ্যালগাই, মানে এটা সবুজ নীলাভ শৈবাল। হুম, মানে ওই ব্লু রং মানে মতো দেখতে। অ্যালগাই মানে শৈবাল। এরা সবাই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এগুলো তেমন ইম্পর্টেন্ট না এখান থেকে। হ্যাঁ, তো এই পৃষ্ঠায় কি কি সমস্যা আছে বলো, না হলে অন্য পেজে চলে গেলাম। এরপরে কি আর জয়েন হবা, না আজকে এই পর্যন্ত থাকবে? এখনো তো শুরুই করতে পারিনি ভালো করে। আর একবার জয়েন দিও, হ্যাঁ। আচ্ছা, আজকে তো কোনো কাজ নেই তাই না? আর পড়তে তো মানে খারাপ লাগছে কারোর? আচ্ছা, যদি জুম লিংক কেটে যায় পুনরায় আবার জয়েন দিবা। সুকেন্দ্রিক কোষ, যেখানে নিউক্লিয়াস সবকটা অঙ্গাণু বিদ্যমান থাকবে যে কোষে। দেখো এখানে হচ্ছে এমন একটা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকবে, একটু জুম করে নিই। হ্যাঁ, তোমরা মনে হয় অনেকে দেখতে পাচ্ছ না। আচ্ছা, এমন একটা আবরণী বিশিষ্ট সবকটা অঙ্গাণু এখানে দেখা যাবে। হ্যাঁ, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে সব কয়টা, এটা দুই স্তর বিশিষ্ট আবরণী নিউক্লিয়ার এনভেলপ থাকবে নিউক্লিয়াসটা। মানে এইখানে নিউক্লিয়াসটা খুব সুন্দর, সব কয়টা জিনিস উপস্থিত থাকবে। এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় সুকেন্দ্রিক, মানে প্রকৃত কেন্দ্রিক, ইউক্যারিওটিক। এই যে ইউ কথাটা এখানে ব্যবহৃত হয়েছে, ই ইউ, ইউ শব্দের অর্থ হচ্ছে গুড। গুড মানে ভালো, জি ডাবল ও ডি, গুড। গুড মানে ভালো নিউক্লিয়াস। আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, সেটা তো আগেই বলছিলাম। তাহলে এইগুলো পড়ে নেবা যে এই যে এখানকার যে বৃত্তাকার ডিএনএ নয় কিন্তু। হ্যাঁ, আর এটা অবশ্যই হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএটা। আর এখানে দুই প্রান্ত বিশিষ্ট, অর্থাৎ এটা ডাবল হেলিক্স এখানকার যে নিউক্লিয়াস, ওই সরি ওই ডিএনএ। দেখো ইউ শব্দের অর্থ গুড, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। আমি মনে করো যে কয়টা মানে ওয়ার্ড মিনিং বলতেছি, একটা ওয়ার্ড মিনিংও ভুললাম, মনে করবো ভাই সব বানায় বানায় বলতেছে, কখনোই না। মনে করবা তোমরা যখন ডাক্তারি হবা, কঠিন কঠিন ওষুধের নাম মনে রাখবা, তখন দেখবে এরিথ্রোমাইসিন, মাইসিন মানে ছত্রাক, এরিথ্রো মানে লাল, অর্থাৎ লাল লোহিত ছত্রাক থেকে তৈরি ওষুধকে বলা হয় এরিথ্রোমাইসিন। এরকম বিভিন্ন তোমাকে হচ্ছে ওষুধের নাম মনে রাখতে হবে, যেটা তুমি মনে রাখবা তখনই সহজ হবে যখন তুমি ওয়ার্ড মিনিং জানবা। বাংলাদেশের বায়োলজি ক্লাস না এরকম খুব ওয়ার্ড মিনিং পড়ায়, এরকম এক দুইজন টিচার পাবা, বুঝছো? এরকম ওয়ার্ড মিনিং প্রিয়। হ্যাঁ মাহাদি বলো, হাত তুলিছো, খুব দ্রুত বলবা। হাত তুলিছো, বলো। আচ্ছা, পড়াচ্ছে। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এখানে কয়েকটা উদ্ভিদের এই যে নাম করা বলেছে, এই সবকটা নামের নাম ভেঙে দিচ্ছি একবারে, শুধু কানে শুনে নাও। এগুলো আমরা আগামীতে আবার পাবো এই কটা নাম। শৈবাল, শৈবাল শব্দের অর্থ হচ্ছে যেটা পানিতে ভাসমান অবস্থায় থাকে, অ্যালগাই বলা হয়। ছত্রাক, যেটাকে বলা হয় মাইকেস বলা হয়, ছত্রাকের ইংলিশ নাম, বা ডারমাইটিস এরকম টাইপস। ডারমাইট মানে, আর ব্রায়োফাইটা, ব্রায়ন মানে ভ্রূণ, হুম, ফাইটা মানে উদ্ভিদ, টেরিডোফাইটা মানে ডানা জাতীয় উদ্ভিদ, জিমনোস্পার্ম মানে যেটা ন্যাংটো, ন্যাংটো গাছ, মানে এমন একটা ফল ধরে তাতে, সেখানে কোনো আবরণ থাকে না। হ্যাঁ, অ্যানজিওস্পার্ম মানে এটা আবৃতবীজী উদ্ভিদ, আর এটা নগ্নবীজী উদ্ভিদ। হ্যাঁ, তো এই হচ্ছে পড়া, তো আমি একবার বলে দিলাম। হ্যাঁ বলো। টেরিডোফাইটা মানে মানে ডানা জাতীয় উদ্ভিদ। এগুলো আমরা যখন ষষ্ঠ অধ্যায়ে পড়বো না, তখন আমরা এটা কেন এর নাম ব্রায়োফাইটা হলো, টেরিডোফাইটা হলো, ডানা জাতীয় হলো, দেখাই দেবো। হ্যাঁ, তো এগুলো জাস্ট না মনে রাখো, এগুলো থেকে কোনো কোশ্চেন আসবে না যে পর্যন্ত না তোমরা ওই অধ্যায় না পড়বা। হুম, আমি ওগুলো এখন ডিটেলস ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু এখন দিতে গেলে আমরা এই লাইনগুলো পড়তে পারবো না।
প্রকৃতকোষী জীব বলা হয় এগুলোকে দ্বারা। এগুলো কি কি উপায়ে খাদ্য শোষণ করে? শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি পদ্ধতি ঘটে। হ্যাঁ, তো এখানে দেখো প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীব হচ্ছে এই যে বনজীয় মরফা। মরফা মানে গঠন, বনজীয় মানে এটা একটা হচ্ছে মানে বৃহৎ একটা এরকম একটা পিণ্ড জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, তাকে বলে বনজীয় মরফা পিউবিসকেন্স, লোহিত শৈবাল। তাহলে এমন একটা শৈবাল যেটা সর্বপ্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব, যেটার নাম বনজীয় মরফা পিউবিসকেন্স। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, তেমন ইম্পর্টেন্ট না, কোনো পরীক্ষা আসে না, তারপর একটু মনে রাখবা। এই যে সাল টাল এসব মনে রাখার কোনো দরকার নেই, এত বছর আবিষ্কার হয়েছিল। তবে এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্ত্রী গ্যামেটগুলো সবচেয়ে বড় হয় বায়োলজির ক্ষেত্রে, আর পুংগুলো সব ছোট হয় মানে স্ত্রী শুক্রাণু। এটা নারীদের ক্ষেত্রে সঠিক। নারীদের যে ডিম্বাণুগুলো আছে ওগুলো বড় আর আমাদের শুক্রাণুগুলো ছোট সেই তুলনায়, মনে রাখবা। সম্ভবত এটা পড়ছি। তো এই এই বৈশিষ্ট্যগুলো মনে করো 100 স্টার ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। দেখো এখানকার সবগুলো আমাদের পড়া আছে, শুধুমাত্র এই কটা লাইন পড়া নেই, যে রাইবোজোম আদি কোষে থাকে 70S এবং প্রকৃত কোষে থাকে 80S, তাই না? তাহলে এই 70S আর 80S এর মানে কি? এস মানে একটা একক। কিসের একক? এক বিজ্ঞানীর নামের প্রথম লেটারের একক, ভেদবার্গ বলা হয়। হ্যাঁ, ভেদবার্গ বানান কি? এস ভি ই ডি, ভেদ বি এ আর জি ই, এরকম ভেদবার্গ। তো ভেদবার্গের মানে যে উচ্চারণটা সেটা এস দিয়ে শুরু হয়। তো তার বিজ্ঞানী ভেদবার্গ এই এককটা আবিষ্কার করেন। তিনি রাইবোজোমকে যখন প্রথম আবিষ্কার করেন তখন তিনি একটি সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে ওটা ঘোরান। আমরা যখন রাইবোজোম পড়বো তখন এটা স্পষ্টভাবে বুঝবো যে কেন এর নাম 70S হলো। তো এর যে তলানি পড়ার হার, মানে কোনো কিছু তলানি হয় বা জমে যায়, হ্যাঁ, অধক্ষেপ পড়ে, সেটার হার 70 আর এর হার কত? 80। এই এস এর মান ওই ভেদবার্গ ইউনিটের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, এই জন্য ওর নাম এস দেওয়া হয়েছে। এই সম্পর্কে ডিটেলস আরো জানবো রাইবোজোমে। অত উত্তেজিত হয় না। দেখো এটা সাইটোস্কেলেটন থাকে না মানে কোষ কঙ্কাল থাকে না, সাইটো মানে কোষ, স্কেলেটাল মানে কঙ্কাল, কোষ কঙ্কাল থাকে না, এর কোষ কঙ্কাল থাকে। তাহলে এর দেখো পলিমাইরাজ হচ্ছে এক প্রকারের, তিন প্রকার, এগুলো সম্পর্কে আমরা পরে মানে এর পরের অধ্যায়ে মানে পরের কনসেপ্টে আলোচনা আছে। হ্যাঁ, ইন্ট্রন্স আছে, ইন্ট্রন্স নেই, এর ইন্ট্রন্স নেই, এর ইন্ট্রন্স আছে। ইন্ট্রন্স মানে ইন্টারভেন্টিং, অর্থাৎ এর যে ডিএনএ আছে, এই ডিএনএর যে সকল অংশ তথ্য বহন করে না সেই অংশগুলো বলা হয় ইন্ট্রন্স। আর যে অংশগুলো তথ্য বহন করে সেই অংশগুলোকে বলা হয় জিন। সেই জিন অংশগুলোই বলা হয় এক্সপ্রেস জিন বা প্রকাশিত জিন। সেই প্রকাশিত জিনকে বলা হয় এক্সোনস। তাহলে ইন্ট্রন্স এবং এক্সোন দুই ধরনের উপাদান আছে। আর অপেরন কি? অপেরন হচ্ছে এই যে জিন প্রকাশের মানে মানে একক, জিন প্রকাশের একককে বলা অপেরন। হ্যাঁ, ওয়ান মানে অ্যাক্টিভ। হ্যাঁ, অর্থাৎ ডিএনএ এর খণ্ডাংশের যে একক মানে কোনো চরিত্রকে সে প্রকাশ করতে সক্ষম, এইটা যে ওয়ান, শেষে দেখো একটা ওয়ান আছে। হ্যাঁ, অপারেটর, অপারেটর মনে রাখবো, অপারেটর মানে কোনো কিছু চালক বা নিয়ন্ত্রক, সে অপেরন। এগুলো সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা আছে যখন আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন টেনশন নিও না। এখানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় আদি কোষ, এটা মাইটোসিস আর মিওসিস, এটা অবাত শ্বসন হয়, ওই যে গ্লুকোজ উৎপন্ন করে, মনে আছে তোমাদের চতুর্থ অধ্যায় ছিল জীবনীশক্তিতে। তাহলে এটা অবাত শ্বসন হয়। লিঙ্ক কেটে গেছে, আমরা পুনরায় আবার জয়েন করব। তো আমরা একটু আবার জয়েন করি, একটু দ্রুত জয়েন হও।